কাশীপুর রাজবাড়ি, যা পুরুলিয়ার পঞ্চকোট রাজত্বের ঐতিহ্য বহন করে। প্রায় 1750 খ্রিস্টাব্দ নাগাদ পঞ্চকোট রাজপরিবার এখানে স্থানান্তরিত হওয়ার পর এটি প্রতিষ্ঠিত হয়। কথিত আছে মহারাজ জ্যোতিপ্রকাশ সিং দেও চীন থেকে রাজমিস্ত্রি এনে এই বাড়ি নির্মাণ করেছিলেন। আবার অনেকের মতে আমেরিকান থেকে কারিগর এনেও এই বাড়ি নির্মাণ করা হয়েছিল। রাজা জ্যোতিপ্রসাদ সিং দেও প্রতিষ্ঠিত রাজপ্রাসাদের দক্ষিণ দিকে মা দুর্গা প্রতিমা স্থাপন করেন। এখনও প্রতি বছর দুর্গাপুজোর সময় এই রাজবাড়িতে পূজা অনুষ্ঠিত হয় এবং পুজোর 4 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিন সাধারণ মানুষ প্রবেশ করতে পারে। তবে এখনও রাজপরিবারের সদস্য এই বাড়িতে বসবাস করায় সাধারণ মানুষের সবসময় এর ভেতরে প্রবেশ নিষেধ। এই কাশীপুর রাজবাড়ি যাওয়ার পথে পড়েছিল পুরুলিয়ার বিখ্যাত বা কুখ্যাত, যাই বলুন না কেন, সেই রাকাব জঙ্গল, যেই জঙ্গলে একসময় মানুষ ঢুকতে ভয় পেত। এত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হতো এই জঙ্গলে। তবে গত 10 থেকে 12 বছর এইগুলো বন্ধ হয়ে গেছে এবং এই জঙ্গলে নাকি নেকড়ে, বাঘও রয়েছে। তাছাড়া বেশ কিছু আদিবাসী পরিবার এই জঙ্গলের উপর জীবিকা নির্বাহ করেন। তো এখন আমরা পুরো রেডি হয়ে বেরোচ্ছি। ছাড়তে চাইছিল না, আরও 2-1 দিন থাকতে বলছিলেন কাকু সবাই, কিন্তু যেতে হবে, ওর জন্যে বেরিয়ে গেলাম। পরে এসে থাকবো কোনো সময়। এখান থেকে বেরোচ্ছি এখন। বেরিয়ে গাড়িটা রাখা হয়েছিল আরেকটা বাড়িতে, ওরই হচ্ছে মামা বাড়িতে। তো ওখান থেকে গাড়িটা নিয়ে আমরা ডাইরেক্ট এখান থেকে চলে যাব। এটা হচ্ছে সরস্বতী মন্দির। সরস্বতী পুজোর সময় বিশাল মেলা হয় এখানে। তো যেতে যেতে আজকে পুরুলিয়ার একটা বিশেষ জঙ্গল দেখাবো, যেটা হচ্ছে রাকাব জঙ্গল নামে বিখ্যাত। রাকাব জঙ্গল বিশাল বিখ্যাত জঙ্গল ওটা। ওখানে পুরুলিয়ার সবচেয়ে বড় জঙ্গলই হচ্ছে রাকাব জঙ্গল। তো আমাদের জার্নি শুরু হয়ে গেছে। আমরা এখান থেকে রাকাব জঙ্গলে যাব। তো রাকাব জঙ্গলে যাওয়ার পুরুলিয়ার যে বিশেষ জঙ্গল রয়েছে এবং বিখ্যাত জঙ্গল, বিখ্যাত কুখ্যাত যাই বলুন না কেন, পুরুলিয়ার একটা জঙ্গল রাকাব জঙ্গল, যেটা একসময় ওখানে অন্য মানুষ ছিল। একসময় ওখানে এত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হতো, ডাকাত ছিল ওখানে। ওই জন্য ওইখানে সন্ধ্যার পর বা দুপুরের পর, বিকেলের দিকে কেউ যেতে চাইতো না। এখন সেই ব্যাপারটা নেই, মোটামুটি 10-12 বছর হয়ে গেছে, সেই ব্যাপারটা এখন নেই। তো রাকাব জঙ্গলে, পুরো রাকাব জঙ্গলটা ঘুরবো। রাকাব জঙ্গলে একসময় বাঘও ছিল, নেকড়ে বাঘও ছিল। রয়্যাল বেঙ্গল টাইগার নয়, এটা এমনি নেকড়ে বাঘ। আর চিতাবাঘ তো এখনও রয়েছে রাকাব জঙ্গলে। পুরো রাকাব জঙ্গলটা ঘুরবো। যদি চিতার সম্মুখীন হই বা চিতা দেখাতে পারি তো বিশাল ব্যাপার। তবে আমরা দুটো বাইকে যাচ্ছি, 4 জন। ওরাও যাচ্ছে আমাদের সাথে, ওই 2 সুদীপ ভাই যাচ্ছে। তবে ওরা ওইখান থেকে ফিরে আসবে বলতে রাকাব জঙ্গল হয়ে আমরা কাশীপুর রাজবাড়ি যাবো, জয়চণ্ডী পাহাড় যাবো। জয়চণ্ডী পাহাড় থেকে ওরা আবার ফিরে চলে আসবে। আমরা জয়চণ্ডী পাহাড় থেকে, ওখান থেকে আসানসোল হয়ে, রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর হয়ে ওদিক থেকে আবার বনগাঁ বেরিয়ে যাবো। আমরা যে গ্রামের মধ্যে দিয়ে যাবো সেটা হচ্ছে কোনাপাড়া গ্রাম। কোনাপাড়া গ্রামের ওপাশে একটা ব্রিজ হচ্ছে, নতুন ব্রিজ। দেখতেছিলাম গতকাল বিকেলে গেছিলাম ওখানে। এই সীতামায়ের পায়ের ছাপ যেখানে রয়েছে পুরো কাঁসাই নদীর ভেতরে, সেই নদীর ব্রিজ দিয়ে এখন আমরা যাবো। এখন গরমকালে কাঁসাই নদীতে জল নেই, পুরো ফাঁকা নদী। ফাঁকা নদী বলতে জলহীন নদী। জল কিছুটা রয়েছে, তবে নিচ দিয়ে যাওয়া যাবে। আর ওপরে ব্রিজ তৈরি হচ্ছে, সামনের বর্ষার মধ্যেই ব্রিজের কাজ শেষ হয়ে যাবে। আর ব্রিজের কাজ শেষ হয়ে গেলে মোটামুটি এই রাস্তাটাও ব্যস্ত রাস্তা হয়ে যাবে। এরকম করে পায়ে বসে মুরগি উল্টো করে নিয়ে যাচ্ছে। আর এই রাস্তায় অনেকগুলো গ্রাম পড়ছে, আর গ্রামের সব মাটির বাড়ি বেশি, আর পাকা বাড়িও রয়েছে। যাদের পাকা বাড়ি রয়েছে এরকম দোতলা বাড়ি রয়েছে। পলাশের সময় চারদিকে পলাশ ফুটে রয়েছে, আর নিচেও প্রচুর পলাশ ফুটে রয়েছে। এখানকার মানুষের পলাশের নিয়ে এখন আগ্রহ নেই। পলাশ গাছ এমন একটা গাছ, যেই গাছে ফুটতে হয় না। এখানে গাছের যে ফল হয় একদম সরু পাতার মতো, একদম পাতলা। ওই ফলটা যখন পেকে যায়, বীজ ছড়িয়ে যায়, হাওয়ায় ছড়িয়ে যায়। ফলটা পেকে নিচে যখন পড়ে ফেটে, তখন বীজগুলো একদম সরু সরু বীজ ছড়িয়ে যায় হাওয়ায় ছড়িয়ে, ওখান থেকেই পলাশ গাছ হয় এখানে।
আর পলাশ গাছের কাঠ কোনো কাজেই লাগে না, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, তবে সেটাও একবার বৃষ্টির জল ফেলে নাকি ভালো হয়। আর পলাশ গাছের কাঠ যদি কাটা হয়, কেটে যদি মোটামুটি ধোয়া হয়, ওখান থেকে লাল রক্তের মতো রঙের একটা রস বা আঠা বের হয় পলাশ গাছের ভেতর থেকে। ওই লাল রসের মতো রঙের যেই আঠাটা বা রসটা বের হয়, ওটা যদি একবার বৃষ্টির জলে ধুয়ে যায় তাহলে ভালো জ্বালানি হয়। নাহলে যদি জ্বালানি করাও হয় তাহলে যা ধোয়া হয়, ধোয়া খুব বিশাল জ্বলে যায়। এটা হচ্ছে পলাশ গাছের ব্যাপার। আর মাঝে মাঝে রয়েছে এখানে কিছু একটা ফলের গাছ, সেই ফলটা আমি ওই পুরুলিয়ার একদম অযোধ্যা পাহাড়ের ভিতরে যে রাস্তায় গ্রামে উঠেছিলাম ওখানে দেখেছিলাম। ফলটার নাম হচ্ছে মহুল ফল। মহুল ফল দিয়ে নেশার জিনিস তৈরি করে। এখন যেই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, সেই গ্রামে দুদিকে একদম ঘন জনবসতি এবং পুরো মাটির বাড়ি রয়েছে। আমরা সোজা গিয়ে ডান দিকে রাস্তা ধরব। এদিকেও মাটির বাড়ি, সব মাটির বাড়ি, রং করা রয়েছে এদিকে। ওই মাটির বাড়ির মধ্যেও দু একটা বাড়ি রয়েছে যারা একটু ওই চাকরি বাকরি পেয়ে গেছে এদিকে, সেই সমস্ত মানুষ। এদিকে বেশিরভাগ মানুষই হচ্ছে ওই ডিফেন্স লাইনে চাকরি করে। ছেলেপেলে যারা একটু পড়াশোনা করেছে তারা কোনো একটা ক্যাম্পিং গিয়ে, ক্যাম্পিং বলতে ওই ট্রেনিং ক্যাম্প যেগুলো রয়েছে ওখানে গিয়ে ট্রেনিং নিয়ে তারা ওই যেহেতু শারীরিক দিক থেকে বিশেষ শক্তিশালী হয়, ওই জন্য শারীরিক দিক থেকে অনেকটাই ভালো হয়। যেহেতু পাহাড়ি অঞ্চলে বসবাস করে, তাই ওইখানে গিয়ে ট্রেনিং করে সবাই জয়েন করে নেয় আর্মি, বিএসএফ, এই সমস্ত জিনিসটা। এবং তাদের বাড়িগুলো বেশ পাকা। ভাষায় থেকে বালি তুলে দিয়ে আসছে এনারা। বালি তুলে নিয়ে এবার যা প্রয়োজন হবে লাগবে, নাহলে বিক্রি করে দেবে। আর এখানে পুরো পলাশ বাগান। এখানে রাস্তার খুব কাছাকাছি পলাশ গাছ রয়েছে, দারুণ সুন্দর লাগছে দেখতে এই দৃশ্য। রাকাব জঙ্গলে ঢুকবো, তার আগে এই দৃশ্য। রাকাব জঙ্গল এখান থেকেই দেখা যাচ্ছে। আর মোটামুটি 500 মিটার মতো গেলেই নদী, কাঁসাই নদী। কাঁসাই নদী পার হয়ে আমরা রাকাব জঙ্গলে ঢুকে যাবো পুরো। রাস্তা হলে এটা বেঁকে ওই ব্রিজের উপর দিয়ে উঠবে, আর এখন রাস্তা হয়নি, তাই এইরকমভাবে নেমে নদীর উপর দিয়ে যেতে হবে। কাজ জোর কদমে চলছে, মোটামুটি এবার বর্ষার আগে হয়ে যাবে এটা, নাহলে এইখান থেকে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যাবে। বর্ষায় নদী এখন ফাঁকা, বর্ষায় বিশাল জল হয়ে যায় এখানে। আমরা নদীর ভেতর গেছিলাম সীতামার পায়ের ছাপ দেখতে গতকাল বিকেলে, আর এখন নদীর ভেতর দিয়ে যাচ্ছি। এখন আমরা প্রবেশ করে ফেলেছি পুরো রাকাব ফরেস্টের ভেতরে বা রাকাব জঙ্গলের ভেতরে। বিশাল বালি, এখানে চাকা স্লিপ করছে। এখানে একটা গ্রাম আছে এর ভেতরে, নেক্সট গ্রাম 13 কিলোমিটার পরে গুড়কা। রাকাব জঙ্গলে মনে হয় পলাশ ফুলটা কম, এখান থেকে রাকাব জঙ্গল শুরু। হ্যাঁ, এখানে শালের জঙ্গলটা বেশি।
পলাশ ফুল কম, তাও ভেতরে রয়েছে, তবে শালের জঙ্গলটাই বেশি। দেখি সামনে কোনো জন্তু জানোয়ার চোখে পড়ে কি না, বা কোনো বন্যজন্তু আমাদের সামনে পড়ে কি না আজকে। ভেতরে রাস্তাটা নতুন করা হয়েছে, চারিদিকে শাল পাতা পুরো শুকনো পড়ে রয়েছে। এইসব জঙ্গলে যদি আগুন ধরে যায় পুরো দাবানল হয়ে যাবে, এত শুকনো পাতা। এখান থেকে আদিবাসী মানুষগুলো আসছে, এই বন থেকে বা জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে যায়, বা ওই কালকে ব্যাংকুটি আদিবাসী গ্রামে গিয়ে শুনছিলাম, দেখছিলাম এখান থেকে তারা মধুও সংগ্রহ করে, মধু কাঠ এগুলোই সংগ্রহ করে, আর মহুল ফুল সংগ্রহ করে নিয়ে যায়। মহুল ফুল শুকিয়ে ওরা আবার ওটা দিয়ে ওই নেশার পানীয় তৈরি করে। মহুল ফুলের গাছের নিচ দিয়ে যাচ্ছি, তার গন্ধে পুরো মাতোয়ারা হয়ে যাওয়ার আগে। আর এটা হচ্ছে ছোট্ট একটা দোকান রাকাব জঙ্গলের ভেতরে, আদিবাসী গ্রামের একটা বাড়ি রয়েছে দিকে, আর ওদিকে একটা বাড়ি রয়েছে দেখা যাচ্ছে। জঙ্গলের পাহাড়ে, পুরুলিয়ার পাহাড়ি জায়গায় বা পাহাড়ি জঙ্গলে যা বসতি রয়েছে সবই আদিবাসী বসতি, অন্য কোনো সম্প্রদায়ের মানুষ এখানে নেই। তারা এত কষ্ট সহিষ্ণু, তারাই একমাত্র ওখানে বসবাস করতে পারছে। প্রচুর মহুল ফুলের গাছ রয়েছে, মহুল ফুলের গাছের নিচ দিয়ে যেতে গেলে দারুণ গন্ধ আসছে। তো রাকাব জঙ্গল বলতে এখন অনেকেই যাতায়াত করছে, তার কারণ একটাই, বন্য প্রাণীর সংখ্যা দিকে কমে গেছে। আগে যেমন বাঘের আক্রমণ ছিল, বাঘ ভাল্লুক চিতা এগুলো বেশি ছিল এদিকে, এখন এগুলোর সংখ্যা অনেকটাই কমে গেছে। এই জন্য অনেকেই এই জঙ্গলের রাস্তাটা ব্যবহার করে। আগুন জমা পড়া, এখানে উঁচু উঁচু রাস্তা রয়েছে, যেহেতু পাহাড়ি অঞ্চল। তবে অযোধ্যা পাহাড়ের মতো অত উঁচু নিচু বা খাড়াই রাস্তা নেই, তবে এখানে তাও ভালোই উঁচু উঁচু রাস্তা রয়েছে। রাকাব জঙ্গলের ভেতরে কিছু চাষের জমি রয়েছে, বেসিক্যালি বর্ষাকালে এই জমিগুলো চাষ হয়, বাদ বাকি সময় জমি পড়ে থাকে। আর যেমন অবস্থা তেমনই পুরুলিয়ার সব জায়গায় তাই, যখন জমি চাষ হয় না তখন জমির উপরের অংশ থেকে প্রায় 1-2 ফুট গভীর করে পুরো মাটি কেটে বিক্রি করে দেয় ইটভাটায় বা কুমোরের কাজের জন্য। আর বাদ বাকি সময় মানে বর্ষাকাল হলে চাষ হয়, একটা সিজন চাষ হয়, আর একটা সিজন ইটের কাজ হয় এদিকে। এদিকেও পড়ার বেশ ভালোই রয়েছে, আর পাশে ঘাটি খুব। আবার পাহাড় থেকে নিচে নামতে হবে আমাদের। এটা একটা নদী, এটা হচ্ছে, এটা আমাকে মনে হচ্ছে এখানে আগে আসা হয়েছে। 13 কিলোমিটার পরে একটা গ্রাম দেখে বললো আমাদের, 13 কিলোমিটার পরে একটা গ্রাম আছে। জঙ্গল থেকে কাঠ পাতা কুড়িয়ে নিয়ে যাচ্ছে জ্বালানির জন্য। রাস্তার পাশে চাষের জমি রয়েছে, বাদ থেকে পুরোপুরি জঙ্গল। এই দাদু ঠাকুমাকে পেছনে বসিয়ে সাইকেলে করে নিয়ে যাচ্ছে এই রাস্তায়। কাজে গেছিল হয়তো কোনো জমির কাজে। আর রাকাব জঙ্গলের যে মেন জঙ্গলটা সেটা পেরিয়ে আসলাম, পেরিয়ে এসে এখন আবার উঠবো সামনের দিকে। সামনে কিছু গ্রাম রয়েছে, সামনে একটা গ্রাম রয়েছে যার নাম হচ্ছে কলদলি।
প্রচুর পলাশের নিচে পড়ে রয়েছে। বাঁশবাগান, বেশ ঘন বাঁশবাগান। এটা হচ্ছে ভাইরাল তালতলা। তাল গাছ হলেই ভাইরাল, এখানে কত তাল গাছ। আর ভাইরাল তালতলা 3-4টা তাল গাছ নিয়েই ভাইরাল। লালপুর, মানবাজার, দলদলি মোড়। দলদলি মোড় থেকে ডান দিকে মানবাজার, বাঁ দিকে লালপুর। আমরা যাব বাঁ দিকে, লালপুরের দিকে। রাকাব জঙ্গল পেরোলাম। রাকাব জঙ্গল পেরিয়ে লালগড়। লালগড় থেকে বাঁ দিকের রাস্তা নিয়েছি আমরা, কাশীপুর রাজবাড়ির দিকে যাচ্ছি। কাশীপুর রাজবাড়িটা হচ্ছে বহু পুরাতন রাজবাড়ি। গড় পঞ্চকোট রাজবাড়ি বা কাশীপুর, পরে গড় পঞ্চকোটটা কাশীপুর স্থানান্তরিত করে। কাশীপুর রাজবাড়িটা খোলা থাকে জেনারেলি পুজোর সময়, আর খুলতে গেলে পারমিশন করতে হয় 1 সপ্তাহ আগে থেকে। আর এখানে এসে শুনলাম ওই রাজবাড়ি এখানে রয়েছে, ওর জন্য ওটা দেখতে যাচ্ছি। খোলা হয়তো পাবো কিনা বলতে পারছি না। এই এরকম রাস্তা দিয়েই মানে আমাদের চলে যেতে হচ্ছে কাশীপুর রাজবাড়ির দিকে। কাশীপুর রাজবাড়ি আমরা যেখানে ছিলাম সেখান থেকে 48 কিলোমিটার দূরে ছিল। আমরা অনেকটাই চলে এসেছি। আমরা প্রায় 48-এর মধ্যে 20 কিলোমিটার চলেই এসেছি। আর বাদ বাকি ওই 25 থেকে 28 কিলোমিটার গেলেই আমরা পাবো কাশীপুর রাজবাড়ি। ওই পুরুলিয়ার রাস্তাঘাট বেশ উন্নত, রাস্তাঘাট খুব একটা খারাপ না। যতগুলো রাস্তায় আমরা চললাম, 2-1টা রাস্তা একটু ভাঙাচোরা, কিন্তু বাদ বাকি সমস্ত রাস্তাই বেশ ভালো। এদিকে গরু ছাগলগুলো ছেড়ে পড়ছে, মানে গলায় দড়ি দেয় না। আমাদের ওইদিকে গ্রামে যেমন গলায় দড়ি দিয়ে বেঁধে রাখে একটা জায়গায়, এটা তেমন নয়, ছেড়ে দেয় পুরো জঙ্গলে ঘুরে ঘুরে খাবার খায়, তারপর যায়। এটা একটা আদিবাসী পাড়া। এখানকার বাড়িঘর ময়ূর আঁকা রয়েছে, সুন্দর। প্রত্যেকটা হাতে আঁকা, এখন প্রত্যেকটা বেশ সুন্দর। এদিকে আদিবাসী নৃত্য আঁকা রয়েছে, আদিবাসী নারী পুরুষ। তার মধ্যে এই যে একটা বড় বাড়ি, যারা চাকরি বাকরি পেয়ে গেছে তারা এরকম বড় বাড়ি করেছে। আর যারা এখনও পর্যন্ত দরিদ্র রয়েছে তাদের এরকম বাড়ি রয়েছে। মাটির বাড়িতে কালকে থাকলাম, তো মাটির বাড়ির একটা বিষয় হচ্ছে বাইরে গরম থাকলেও ভেতরে বিশাল ঠান্ডা হয়। প্রত্যেকটা বাড়ি রং করা, সুন্দর সুন্দর বাড়ি। ওই পুরুলিয়ায় এই আদিবাসী মানুষগুলোর ভাষা বুঝতে গেলে একটু অসুবিধা হচ্ছে। ভাষার টানটা একটু আলাদা। আদিবাসী ভাষায় কথা বলে ওনারা, বাংলা ভাষায় কথা বলেন, কিন্তু বাংলার মধ্যেও সেই আদিবাসী টানটা রয়েছে। আমাদের ভাষাও কিন্তু ওরা বুঝতে পারছে। আমাদের যেমন বুঝতে অসুবিধা হচ্ছে ওদের ভাষা, আদিবাসী মানুষগুলোর ভাষা, সেই মানুষগুলো আমাদের ভাষা বুঝতে গেলে তাদের অসুবিধা হচ্ছে। ওই জন্য আমাদেরও 2-3 বার বলতে হচ্ছে, আর ওদের কাছ থেকেও 2-3 বার করে শুনতে হচ্ছে একই কথা। এরকম আদিবাসী গ্রাম বেশ কয়েকটা পড়বে সামনে। একটু মেঘ পড়েছে আকাশে, ওই জন্য সূর্য ওঠেনি। সূর্য সকালে উঠেছিল, বেশ গরম লাগছিল, আবার একটু মেঘ করাতে। আর ওয়েদার ঠান্ডা হয়ে গেছে এখন। আবার ওয়েদার একটু ঠান্ডা থাক, আর একটু মেঘ করলে যেন ভালো হয়। জয়চণ্ডী পাহাড় ঘুরে আসি, তারপরে পুরোপুরি সূর্য উঠে যায়, কারণ বাড়ি যেতে হবে। বৃষ্টি পড়লে বিশাল চাপের হয়ে যাবে বাইক জার্নিটা। আমরা কাশীপুরের মধ্যে প্রবেশ করেছি। আর এই যে বাইরে এখানে বিক্রি হচ্ছে এই নেশার বিভিন্ন জিনিস।
ব্যাপার হচ্ছে শহরের দিকে যেমন বার থাকে, বারে গিয়ে নেশা করে, এই সমস্ত অঞ্চলগুলোতে ঝাড়খণ্ডেও দেখেছিলাম, পুরুলিয়ার এই সমস্ত অঞ্চলগুলোতে বা পাহাড়ি অঞ্চলগুলোতে বার নেই। বার বলতে এই রাস্তার পাশে এই যে তাল পাতা দেওয়া রয়েছে, যে এই ছোট্ট ছোট্ট বাঁশের জায়গাগুলো, ইট পাতা রয়েছে, এখানে ওই হাড়িয়া, তারপরে মহুয়া এগুলো নিয়ে বসে। তো এখানেই বসে ওই যারা এখানে নেশা করে আর কি, এখানে এসে বসে ইটের উপর বসে, ইট পেতে বসে ওই গ্লাস কিনতে পাওয়া যায়। এক গ্লাস কত করে যাবে, এরকম গ্লাস কিনে গ্লাসে করে খেয়ে আবার পাশে ছোলা এই সমস্ত কিনতে পাওয়া যায়। 10 টাকা ছোলা আর গ্লাস খুব সম্ভবত কালকে শুনছিলাম 10 টাকা করেই বিক্রি করে। 2-3 গ্লাস 10-20 টাকা দিয়ে খেয়ে বাদবাকি খেয়ে নেশা করে আবার বাড়ি চলে যায়। মানে এটাই হচ্ছে আদিবাসী গ্রামের, মানে পুরুলিয়ার পাহাড়ি আদিবাসী গ্রামের বার, একদম রাস্তার পাশে বার, খোলা বার, পুলিশও কিছু বলে না এখানে এসে। সামনে রাস্তাটা উপর থেকে উঠে গেছে, বেশ ফাঁকা রাস্তা। পুরো কাশীপুর অঞ্চলের মধ্যে আমরা একটা গ্রাম পেরোলাম, নাম হচ্ছে দমনকিয়ারি। দমনকিয়ারি গ্রাম পেরিয়ে এখন যে গ্রামে ঢুকেছি সেই গ্রামের নাম হচ্ছে সিমলা গ্রাম। এখানে সিমলা গ্রামে সিমলা গ্রাম পঞ্চায়েতও রয়েছে। তো সিমলা গ্রাম পার হয়ে আরও মোটামুটি আমাদের 10 কিলোমিটার যেতে হবে, তারপর কাশীপুর রাজবাড়িতে আমরা পৌঁছাতে পারবো। বিশাল লম্বা খেজুর গাছ, এটা একটু সোজা হয়ে উঠেছে। এই রাস্তাটা নিচে নেমে আবার উপরে উঠছে, এখান থেকে দেখা যাচ্ছে না পুরোটা। খালি চোখে যতটা সুন্দর দেখায়, মানে ক্যামেরায় অতটা সুন্দর দেখা যায় না, বা অতটা সৌন্দর্য ধরা পড়ে না। এখনো 5 কিলোমিটার বাকি কাশীপুর রাজবাড়ি। কাশীপুর রাজবাড়ি এখনো 5 কিলোমিটার বাকি, কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আছি সৌমিরি গ্রামে। সৌমিরি সব গ্রামের শেষেই ডি লেখা। কালকে একটা গ্রামে গেছিলাম, তার নাম হচ্ছে পালক ডি। আজকে দিনে জার্নি বেশ একটা চিন্তার বিষয়। বৃষ্টি যদি পড়ে যায়, বৃষ্টি পড়ার কথা না এই সময়, তবুও যদি পড়ে যায় একটু জার্নি হ্যাপা হবে, আর কিছু না, দাঁড়াতে হবে অনেক জায়গায়। কিন্তু মেন রোডে উঠে গেলে দাঁড়ানোর জায়গা খুব কম। যদি হাওয়া হয় তাহলে মেঘ কেটে যাবে। পুরুলিয়ায় এবার 2025 সালে মার্চ মাসে সেরাকরণ করবে। 40 ডিগ্রি ছুঁয়ে যাবে পুরুলিয়ায়, আর পুরুলিয়ায় এখন বৃষ্টি হচ্ছে। এখনো কিছুদিন বাকি রয়েছে অবশ্য মাসের, দেখা যাক কি হয়। শিবচার, এই গ্রামের নাম হচ্ছে শিবচার। বাচ্চারা বাস থামাচ্ছে স্কুলে যাওয়ার জন্য। এই গ্রামে এত দূরে দূরে স্কুল, বাসে করে স্কুলে যেতে আসবে।
বৃষ্টি পড়েই যাচ্ছে। আবার রোদ উঠেছে। একটা নদীর ওপর দিয়ে যাচ্ছি, নদীটার নাম জানি না, তবে এখন জল একদমই নেই। বর্ষার জলে প্রচুর নদী পাহাড়ি অঞ্চলে বেশি, ওই জন্য জল একদম কম। আবার রোদ উঠে গেছে। ঠাকুর করে যদি রোদটা ওঠা থাকে আজকে খুব ভালো হয়, কারণ আজকে আমাদের অনেকটা যেতে হবে। এখান থেকে জয়চণ্ডী পাহাড় হয়ে আরও প্রায় 350 কিলোমিটার যেতে হবে, তারপর বাড়ি। গরম লাগে অসুবিধা নেই, বৃষ্টি পড়লে আরও বেশি সমস্যা হয়। আমরা কাশীপুর রাজবাড়ি মোড় চলে এসেছি। কাশীপুর রাজবাড়িটাও সামনে, প্রায় চলে এসেছি বলতে গেলেই চলে। এখান থেকে এই রাজবাড়ি মোড় থেকে আমাদের বাঁ দিকে যেতে হবে। এইদিকে রাস্তা দেখে মনে হচ্ছে এদিকে ভালোই বৃষ্টি হয়ে গেছে। এটা হচ্ছে কাশীপুর রাজবাড়ি। আচ্ছা, রাজবাড়ির সামনে বেশ বাজার বসেছে। এদিকে রাজ পরিবারের যারা রয়েছে তারা এখন এখানে থাকে না, তারা পুজোর সময় আসে এবং পুজো হয় এখানে। বাদ বাকি রাজবাড়িটা পুরো অনেক বড় পাঁচিল দিয়ে ঘেরা। রাজবাড়ির মেন গেটটার দিকে আমরা এখন যাব। মেন গেটের দিকে গিয়ে দেখি ভেতরে ঢোকা যায় কি না আজকে। কাশীপুর রাজবাড়ির মেন গেটের দিকেই চলে এসেছি এখন আমরা, এবং খোলাও রয়েছে। দেবে দেবে ঢুকতে দেবে চাপ নেই। আমরা পুরো কাশীপুর রাজবাড়ির সামনে চলে এসেছি। রাজবাড়ি প্রাঙ্গণ, এটা মেন গেট, এবং এখানে লেখা রয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। জানি না এখানে কি হচ্ছে, এখন কাজ হচ্ছে কি না, তবে যতটা পারি ঢোকার চেষ্টা করছি। দেখানো ভেতরে ঢোকা যাবে? একটু ঢোকা যাবে না? এই পর্যন্ত? ও কাজ হচ্ছে নাকি? কাজ হচ্ছে জন্য গেট খোলা, নর্মালি গেট বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা, ঢোকা যাবে না একটু? কলকাতা থেকে একটা পার্সোনাল প্রপার্টি, আর যাদের বাড়ি তারা আসে নাকি ভিতরে রয়েছে তারা? আচ্ছা আচ্ছা, এমনি তারা বাইরে বেরোতে পারে, এমনি কাজের জন্য বেরোয়, কিন্তু বাইরে যারা আসে দেখতে তাদের জন্য ঢোকার পারমিশনটা শুধু মনে হয় পুজোর সময়। আচ্ছা, পুজোর কোন কোন দিন খোলা থাকে? 4 দিন, মানে সপ্তমী থেকে? সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আচ্ছা, পুজোর 4টে দিনে যদি আসে তাহলে ভেতরে ঢুকতে পারবে। আর হ্যাঁ, আর আমি বলছি, আর যদি আপনার অন্য দিন আসে ঢুকতে পারবে না। আর পারমিশন কি আগে থেকে করা যায়? যদি ওনাদের কাছে যোগাযোগ করে পারমিশন করা যায় তাহলে ঢোকা যায়? তাহলে ঢোকা যায়। পারমিশন করবে কি করে? যোগাযোগ করার মাধ্যমটা কি হবে?
ওটা তো স্যার বলতে পারছি না আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে এখন রাজকুমারী মহেশ্বরী দেবী এখনও রয়েছেন এখানে, বাদবাকি কেউ নেই। বাদবাকি বলতে ওনার রাজকুমারী মহেশ্বরী দেবী রয়েছেন এবং ওই পরিবারটা রয়েছেন, ওনার পরিবার রয়েছেন। আর এখানে রয়েছে পঞ্চকোট রাজ ভগিনী নিবেদিতা বিদ্যাপীঠ। এটা হচ্ছে পঞ্চকোট রাজ ভগিনী নিবেদিতা বিদ্যাপীঠটা এইদিকে ডান দিকে, আর রাজবাড়ির প্রাঙ্গণটা পুরো এরকম। এই কাশীপুর রাজবাড়ির ইতিহাস হচ্ছে, এই পঞ্চকোট যে রাজা ছিল, পঞ্চকোট রাজ মোটামুটি গড় পঞ্চকোট থেকে তাদের রাজধানী শাসন করত। রাজধানী ছিল গড় পঞ্চকোটে এবং রাজ্য শাসন করতো, পঞ্চকোট রাজ্য শাসন করতো ওই গড় পঞ্চকোট থেকে। কিন্তু ওই বর্গী আক্রমণের সময় 940 খ্রিস্টাব্দ থেকে ওখানেই ছিল, গড় পঞ্চকোটেই ছিল। কিন্তু ওই 1750-এর নাগাদ বর্গী আক্রমণের সময় ওইখান থেকে স্থানান্তরিত হয়ে কাশীপুরে চলে আসে। কাশীপুর চলে এসে কাশীপুর রাজবাড়িটা স্থাপন করে। অনেকের মতে আবার 1916 সালে এই রাজবাড়িটা স্থাপন করা হয়েছিল এবং এই রাজবাড়ি স্থাপন করতে গিয়ে চীন থেকে মানে তার কৌশল এনেছিল, বা ইংল্যান্ড থেকে অনেক মজুর লাগিয়েছিলেন, অনেক টাকা পয়সা খরচা করে এই রাজবাড়ি স্থাপন করেছেন। এবং তারপর থেকে রাজ পরিবার এখানেই থাকে। রাজ পরিবারের এখনও শেষ সদস্য, যার নাম এখানে লেখা আছে, যে যেটা বললাম একটু আগে, রাজকুমারী মহেশ্বরী দেবী। তো রাজকুমারী মহেশ্বরী দেবী রয়েছেন, যে শেষ রাজা ছিলেন, তার কন্যা রাজকুমারী মহেশ্বরী দেবী, এবং তাদের পুত্রকন্যারাও রয়েছেন। তবে এটা এখনও পর্যন্ত পার্সোনাল প্রপার্টি রয়েছে, এটা সরকারের অধিগ্রহণ হয়নি, বা দর্শনীয় স্থান একটা রয়েছে, তবে ওই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাও অধিগ্রহণ করেনি। ওই জন্য পার্সোনাল প্রপার্টি ঢোকা সবসময় যাবে না, শুধুমাত্র পুজোর দিনগুলো। এখানে যে পুজোটা হয় সেই পুজোটা হয় হচ্ছে ওই বৈষ্ণব মতে দুর্গাপুজো হয়। দুর্গাপুজোর 4টে দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 4টে দিন এখানে ঢোকা যাবে, বাদবাকি এর ভেতরে ঢোকা যাবে না। কারণ যেহেতু ওনারা বসবাস করেন, যদি পর্যটক সবসময় ঢোকে, প্রাইভেসিটা নষ্ট হয় ওনাদের, ওই জন্য ঢোকার পারমিশনটা নেই। মূল গেটের এপাশে যেই জানলা দরজাগুলো রয়েছে, এগুলো আগে থাকতো এখানে ওই রাজ পরিবারের যারা দাসী ছিলেন বা কর্মচারী ছিলেন, তারা এদিকে থাকেন। এখনও কেউ এদিকে থাকে না। এদিক থেকে পুরোপুরি এই দিকটা এরকম অবস্থাতেই পড়ে রয়েছে। আর রাজ পরিবারের আসল যে এখন সদস্যরা থাকেন, তারা ভেতরের দিকে থাকেন। এই ইতিহাসে এরকম নাকি আছে যে মাইকেল মধুসূদন দত্ত এই পুরুলিয়ার কাশীপুর রাজবাড়িতে একসময় কর্মরত ছিলেন, এরকম কথা ইতিহাসে রয়েছে। এই সেই ইতিহাস বিজড়িত কাশীপুর রাজবাড়ি। রাজবাড়ির প্রাঙ্গণে যে রাস্তাটা রয়েছে, রাস্তার এপাশে যতটা জায়গা রয়েছে, প্রায় কয়েকশো বিঘা তো হবেই, সেই জায়গা এখনও রাজ পরিবারের আন্ডারে রয়েছে। তো ওইখানে বড় বড় দুটো পুকুর রয়েছে, এদিকে কিছু ভগ্ন অংশগুলো রয়েছে, এদিকে মন্দির রয়েছে একটা, আর এই পাশ দিয়ে এই যে রাজার বাড়ি, পাঁচিলের পাশ দিয়ে চলে গেছে ওই পঞ্চকোট রাজ ভগিনী নিবেদিতা বিদ্যাপীঠ। এটা পঞ্চকোট রাজ ভগিনী নিবেদিতা বিদ্যাপীঠ বলতে রাজাই তৈরি করেছিলেন এই বিদ্যাপীঠটা, এবং ভগিনী নিবেদিতা এখানে এসেছিলেন, ওর জন্য তার হাত দিয়েই সূচনা করেছিলেন তখন বিদ্যাপীঠটা। তো এখনও সেই বিদ্যাপীঠ রয়েছে এবং পড়াশোনা করেন। তো এটাই স্থানীয় মানুষরা বলছেন আর কি। বিভিন্ন ইতিহাস বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গা থেকে শোনা যায়, এবং সেই জায়গায় আসলে, কোনো জায়গা সম্পর্কে যখন আমরা জানতে চাই, সেই জায়গায় আসলে তার স্থানের যে মানুষরা রয়েছেন, তার আশেপাশে যে মানুষগুলো রয়েছেন, তারা আরও অন্যভাবে ইতিহাস বলে।
মানে যেগুলো আমরা জানি না, যেগুলো বইয়ে লেখা নেই বা যেগুলো গুগলে পাই না, সেগুলো এখানে আসলে শোনা যায়। ওর জন্যই কোনো জায়গা ঘুরতে গেলে সেই জায়গায় মানুষের সাথে কথা বললে বেশ ভালো হয়, অনেক তথ্য পাওয়া যায়। রাজবাড়ির বাইরের অংশগুলো থেকে বাদুড়ের শব্দ শোনা যাচ্ছে, মানে বাইরে এখানে দাঁড়িয়ে আছি, এত দূর থেকেই বাদুড়ের শব্দ শোনা যাচ্ছে, এত কিচিরমিচির শব্দ বাদুড়ের। এবং এখানে একজন হচ্ছে কাজ করেন, ওই ওনার কথা নেওয়া যাবে না সরাসরি, ওনার কাছ থেকে কথা শোনা এটা শুনলাম যে উনি অনেক জায়গায় গেছেন, তবে বলছি যে মুম্বাইয়ের 5 স্টার হোটেলেও যা জিনিসপত্র রয়েছে তার থেকেও এই রাজবাড়ির মধ্যে দামি এবং অনেক ঐতিহ্যপূর্ণ জিনিসপত্র রয়েছে। যা জিনিসপত্র রয়েছে তার মান এবং কোয়ালিটি আর কি, এবং যা অ্যান্টিক পিস রয়েছে তা নাকি অনেক মানে অমূল্য জিনিসপত্র এখানে রয়েছে রাজবাড়ির ভেতরে। এই হচ্ছে কাশীপুর রাজবাড়ি। তবে দুর্গাপুজোর সময় একবার আসার ইচ্ছে রইল, যদি দুর্গাপুজোর সময় আসি তাহলে রাজবাড়ির ভেতরে ঢুকে বাদবাকি জিনিসগুলো আমরা দেখতে পারবো। তো রাজবাড়ির ভেতর পারমিশন করে একটুখানি ঢোকা গেল, এর বেশি আর ঢুকতে পারছি না রাজবাড়িতে, কারণ যেহেতু মানুষ বসবাস করে এখানে, রাজ পরিবারের লোকেরা বসবাস করে এখনও, তাই এর ভেতরে আর ঢুকতে পারছি না। এখান থেকেই রাজবাড়িটা আপনাদের দেখাচ্ছি, এর বেশি ঢুকতে গেলে মুশকিল হয়ে যাবে, কারণ এখন যে কাজ করেন এখানে, যিনি কাজ করছেন, আমি জুম কোয়ালিটি অন আছে জন্য এরকম হচ্ছে, যিনি কাজ করছেন এখানে সেই তার সঙ্গে ওই একটা ভাইয়ের পরিচয় আছে, ওর জন্য এইটুকু ঢুকতে পারলাম, এর বেশি তাও ঢোকা যাবে না। এর বেশি ঢুকতে গেলে তাদের কাজের ক্ষেত্রে অসুবিধা হবে, তাদের কর্মক্ষেত্রে ওটা। তো রাজ পরিবারের সদস্যদের কাছ থেকে যদি তাদের কোনো রকম অসুবিধা হয়, ওর জন্য আর এর বেশি যাব না। তো এর বেশি না গিয়ে এইটুকুই দেখাচ্ছি এখান থেকে রাজবাড়ির বাকিটা অংশ। তো কাশীপুর রাজবাড়ি দেখে এখন আমরা বেরোচ্ছি। কাশীপুর রাজবাড়ি একবার পুজোর সময় আসার ইচ্ছে রয়েছে, যাতে ভেতরে ঢুকে বিভিন্ন আসবাবপত্র আপনাদের দেখাতে পারি। তো তখন দেখা হবে অন্যরকম। আজকে যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম আপনাদের। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর দেখতে থাকুন, পুরুলিয়ার আরও অনেক ভিডিও আসছে।